এখন অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী, বায়রার দুইবারের সফল সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা জনাব নূর আলীকে তার বক্তব্য রাখার। প্রথমে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সুন্দর একটা আলোচনা সভার আয়োজন করা, বিশেষ করে তোমার সাবজেক্টও অনেক ভালো, করোনায় বিপর্যস্ত শ্রমবাজার এবং আগামীতে করণীয় কি, এই সাবজেক্ট আমার কাছে অনেক ভালো লাগছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আজকে আমাদের যে প্রধান বক্তা আমাদের মাননীয় সচিব সালিম ভাই, তার উপস্থিতির জন্য আমার আজকে একটু আশা যে তাকে অনেকদিন দেখি না, আজকে দেখি ভার্চুয়াল মিটিং এ তাকে দেখবো এবং তাকে উদ্দেশ্য করে আমি দু একটা কথাও বলবো। বিশেষ করে এই সেক্টরকে যদি এগিয়ে নিতে হয়, সেক্টরকে যদি রান করতে হয়, তাহলে তার মতো ডাইনামিক লোক এসছে এবং দরকার। তাকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়ে আমি দু একটি কথা বলবো। আর ডক্টর তাসলিম সিদ্দিকী, তিনি আমার কাছে মনে হলো যে তিনি আমাকে উদ্দেশ্য করেই কিছু কথা বলছেন। বনানী ওইদিকে যাওয়া এবং বড় টাওয়ার হোটেল ইত্যাদি, আমার কাছে মনে হলো যে আমাকেই মিন করেছেন। সেখানে আমার কিছু বলার আছে যে আমাদের কন্ট্রিবিউশন আসলে থাকা উচিত এই সেক্টরে, এবং এখন আমাদের দেওয়ার পাল্লা, এটা ঠিক। আরেকটা হলো যে মিরাজ গাজী খুব অনেকই মূল্যবান কথা বলেছে, মধ্যে কিরণ, তারপর আলী হায়দার চৌধুরী, বিশেষ করে মিরাজ গাজী লাস্টে যে কতগুলো সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আমার মনে হয় যে দু একটি কথা আসা দরকার। আমি প্রথমেই আমাদের সচিব মহোদয়কে আমি বলতে চাই, যা বলা হয়েছে সেগুলা বলতে চাই না, ওগুলা রিপিট করার দরকার নাই। সেগুলা ফখরুল থেকে শুরু করে অনেক বক্তাই বলেছে। আজকে আমাদের সদস্যদের এত হাহাকার, এত কষ্ট, এবং গার্মেন্টসের সাথে তুলনা করে দেখা গেছে যে আমরা আসলেই অনেক পেছনে আছি। এটার মূল কারণ হলো যে আমাদের নিজেদের মধ্যে একটা অনৈক্য। আমরা সবাই, তুমি যে সম্বোধন করছো সেটা আমারও সম্বোধন। তা আমি কথাটা বলবো সিঙ্গাপুরের আলোকে, যে দেখেন আমাদের গভর্নমেন্ট হয়তো অনেক কিছু করতে পারবে না আমাদের সদস্যদের জন্য, কিন্তু আমাদের মিনিস্ট্রি কিন্তু অনেক কিছু করতে পারে। সালেহিন ভাই করতে পারে, কারণ আমরা এই আজকে বিএমইটির যে ওয়েলফেয়ার ফান্ড, এই ফান্ড আমরাই তৈরি করছি। আপনার জানা আছে কিনা আমি জানি না, আপনি তখন এই মন্ত্রণালয়ে নাই। মুশারফ ভাই যখন প্রেসিডেন্ট, 1994-এ আমরা প্রথম গণতান্ত্রিক অবস্থায় আসলাম, আমি তখন ভাইস প্রেসিডেন্ট, এবং মুশারফ ভাইকে সামনে রেখে সমস্ত পরিকল্পনাগুলা কিন্তু আমারই ছিল, প্রস্তাবগুলো আমারই ছিল, এবং আমাকে ম্যাক্সিমাম সহযোগিতা করেছে সিলভার লাইনের সেলিম। এই যে তখন এই কোড অফ কন্ডাক্ট করা, এই যে ওয়েলফেয়ারের ফান্ড তৈরি করা, বিএমইটির ফান্ড তৈরি করা, এবং আমাদের বায়রার ফান্ড তৈরি করা, এগুলো সমস্ত কিছু আমার প্রস্তাব। আপনারা বায়রার সদস্যরা হয়তো কেউ জানে না। আমরা তখন 50 টাকা করে আমরা প্রথম বায়রার ফান্ড আমরা তৈরি করি। এর আগে বায়রার কোনো ফান্ড ছিল না, টাকা নাই। আমি আর সেলিমের টাকা দিয়ে তখন এই বায়রা, আমরা দুইজনের টাকা দিয়ে বায়রা চালাচ্ছি। এরপর অল্প কিছু 5,000 10,000 অনেকে দিয়েছে। বায়রার ওয়েলফেয়ার, বিএমইটির ওয়েলফেয়ার ফান্ড ছিল না, মাত্র 100 টাকা করে প্রথম অবস্থায় দেওয়ার একটা ছিল। এরপর যে কোড অফ কন্ডাক্ট হয়েছে আপনার, সেই আমি যখন বায়রার প্রেসিডেন্ট হই তখন এই বায়রার পক্ষ থেকে আমরা এবং বায়রা, যেটা ডক্টর তাসলিম সিদ্দিকী বললেন, আমরা মডার্ন ওয়েতে আসলে বায়রাকে চালাতে পারছি না, যে কারণে আমাদেরকে মন্ত্রণালয় কিন্তু ওইভাবে মূল্যায়ন করছে না। সেটা হলো যে কথা অনেক বলা হয়, আমাদের মন্ত্রী মহোদয় কথা বলেন, সচিব মহোদয় অনেক পজিটিভ, কিন্তু আমার কেন যেন মনে হয়
তাদের অ্যাকশন গুলা কথা বলতে তাদের অ্যাকশনে যেতে হবে। যেটা আমি বলতে চাচ্ছি যে মন্ত্রণালয় এবং বায়রা মিলে একটা মাস্টার প্ল্যান করতে হবে। এই কোভিড-19 পরে কিভাবে এই মার্কেটকে চাঙ্গা করা যায়, কিভাবে সকল সদস্যকে বিজনেসমুখী করা যায়, তারা যাতে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই সাহস যাতে সঞ্চয় করতে পারে, তার জন্য একটা মাস্টার প্ল্যান দরকার। আমাদের সেই মাস্টার প্ল্যানের মধ্যে থাকবে যেমন কোন কোন দেশ আমাদের পুরনো দেশ আছে সেগুলোকে রেনিভেট করা, এবং নতুন কোন কোন মার্কেট আমরা ওপেন করতে পারি সেই মার্কেটগুলা এখন থেকে আইডেন্টিফাই করে যে বায়রা এবং মন্ত্রণালয় মিলে যাতে যৌথভাবে সেই মার্কেটগুলোকে আগেই সার্ভে করতে পারে। বিজনেস শুরুর আগে অবশ্যই বিএমইটি, মন্ত্রণালয় এবং বায়রা মিলে সার্ভে করবে। সার্ভে করার পরে তারা যখন গ্রিন সিগন্যাল দিবে তখনই বায়রার সদস্যরা মার্কেটিং এ যাবে, তার আগে যেন কোনো মার্কেটে না যেতে পারে। এবং মন্ত্রণালয়ের দায়িত্ব কোনো মার্কেট বায়রার সদস্যরা ওপেন করার আগেই তারা গিয়ে সেটাকে সার্ভে করে ওপেন করার সিগন্যাল দিবে। এটা মন্ত্রণালয়ের একটা দায়িত্ব হওয়া উচিত। এখানে আমরা দেখেছি যে মন্ত্রণালয় এবং বিএমইটি শুধু আর্ন করে, আমাদের কাছ থেকে আর্ন করে 100 টাকা থেকে হাজার হাজার টাকা পার রিক্রুটমেন্টের এগেনস্টে মাথা পিছু টাকা নিয়ে যাচ্ছে, স্মার্ট কার্ডের জন্য টাকা নিয়ে যাচ্ছে, ট্রেনিং এর জন্য টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। সত্য কথা বলতে এখানে সালেমিন ভাইকে বলবো আমি, আপনারা ইনভেস্ট করেন। উইদাউট ইনভেস্টমেন্টে আসলে কোনো বিজনেস ফলপ্রসূ হতে পারে না, সাকসেসফুল হতে পারে না। এটা শুধু রিসিভিং কান্ট্রির কারণে, যে কিছু কিছু রিসিভিং কান্ট্রি আছে মিডল ইস্ট এবং ফার ইস্ট বা সিঙ্গাপুর, মালয়েশিয়ার কারণে বিজনেস গুলো হচ্ছে, কিন্তু বাংলাদেশ, সত্য কথা বলতে বাংলাদেশ গভর্নমেন্টের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়কে যেভাবে চলা দরকার, যেভাবে মার্কেটিং করা দরকার, যেভাবে তার কোড অফ কন্ডাক্ট তৈরি করা দরকার, যেভাবে তার মোটিভেশন দরকার, যেভাবে তার লাইসেন্স দেওয়া দরকার, যেভাবে যে পর্যায়ে তার মানে আইটিকে ইউজ করা দরকার আজকে মডার্ন যুগে, যেটা ডক্টর তাসলিম সিদ্দিকী বললো, সেই অনুপাতে কিন্তু মন্ত্রণালয় আসলে অনেক পেছনে, মন্ত্রণালয়ের সেই কাজগুলো হচ্ছে না। আপনি এমন ভাবে সমস্ত প্ল্যান করেন যে আপনার আয়ও যতদিন এখানে আছে, অর্থাৎ আমি কথাটা মানে এইভাবে বললাম আর কি, আপনি যতদিন এখানে স্থায়ী আছেন ততদিনের একটা প্ল্যান করেন, আর আপনি না থাকলেও নেক্সট 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স এর জন্য একটা প্ল্যান করেন। একটা শর্ট টার্ম প্ল্যান করেন, একটা মিড টার্ম প্ল্যান করেন, একটা লং টার্ম প্ল্যান করেন। তখনই কিন্তু এই কি করা লাগবে একটা স্ট্রাকচার তৈরি করেন, একটা কালচার তৈরি করেন। যদি আমাদের এই সেক্টরের একটা কালচার তৈরি না হয়, সেটা মন্ত্রণালয়, বিএমইটি এবং আমাদের বাইরের সদস্যদের নিয়ে, তাহলে হবে না। প্রত্যেকটা মন্ত্রণালয়ে তার একটা নিজস্ব কালচার আছে, কিন্তু আমাদের সেই কালচার নাই। আমাদের কালচারটা হলো অ্যাডহক ভিত্তিতে। আজকে এই যে কমপ্লেনের কথা, একটা সাদা কাগজে কমপ্লেন করলো আর সেখানে লাইসেন্স অফ হয়ে গেল, সার্ভার অফ হয়ে গেল। ইট ক্যানট বি। আপনার যতক্ষণ পর্যন্ত আপনি গিলটি প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পানিশমেন্ট দিতে পারেন না, আপনার অধিকার নাই। আপনি রং করছেন, এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট করছেন। আপনি লাইসেন্স দিয়েছেন বিজনেস করার জন্য, যতক্ষণ পর্যন্ত সে অপরাধী প্রমাণ না হবে তাকে আপনি জেল দিতে পারেন না, তাকে আপনি সার্ভার লক করতে পারেন না। এটা আপনার অনৈতিক অধিকার, আপনি ক্ষমতার অপব্যবহার, এটা যেন না হয়, এটা একেবারেই হওয়া উচিত না। তারপরে ধরেন আপনি আজকে ধরেন মার্কেট এখানে আপনার অনেক কাজ বাকি রয়ে গেছে। সেটা হলো যে আমি যখন বিজনেস শুরু করি 82-তে, আপনার 84-এ এসে আমি বাম্পার বিজনেস করি। 84 থেকে 91 পর্যন্ত সৌদি আরবে আমার মনে হয় আমার চেয়ে বিজনেস আর কেউ করে নাই। সেই ভিসা ছাড়া থেকে শুরু, উইদাউট ভিসা থেকে শুরু করে সমস্ত বিজনেস সৌদি আরবে তখন আমি কন্ট্রোল করতাম। তখন আমি কতগুলো ফেয়ার পেয়েছি, RN ফেয়ার, যেটা 8,000-এ আমি জেদ্দার লোক পাঠিয়েছি। আমি 7,000, 7,500-এ আমি রিয়াদ লোক পাঠিয়েছি। লেবার ফেয়ার আমি পেয়েছি, আমি নেগোসিয়েশন করে লেবার ফেয়ার নিয়েছি। সেই লেবার ফেয়ার ছিল তখন মাত্র 11,000 টাকা। যে এই যে আজকে 30,000, 32,000, 40,000 টাকা ফেয়ারে
আপনার এখানে মন্ত্রণালয়ের অনেক কিছু করার আছে, এখানে আটাবের সাথে বাইরার অনেক কিছু করার আছে। আজকে আরএন ফেয়ারের দরকার আছে, আজকে লেবার ফেয়ারের দরকার আছে। আজকে ফিলিপিন জেদ্দাতে বা রিয়াদে যে ফেয়ারে যায়, আমি আজকে ঢাকার অর্ধেক রাস্তা তার চেয়ে বেশি ফেয়ার দিয়ে আমার লেবারকে পাঠাতে হয় রিয়াদে এবং জেদ্দায়। এই জায়গায় মন্ত্রণালয়ের কি ভূমিকা আছে, কি কন্ট্রিবিউশন আছে? এখানে মন্ত্রণালয় যদি আজকে চিঠি দেয়, আজকে বিমানের সাথে বসে, আজকে বিমান হলো ন্যাশনাল ক্যারিয়ার, তা সে সমস্ত ফেয়ার গুলাকে আপনার ডিসাইড করে। ডিসাইডিং ফ্যাক্টর হলো সমস্ত পৃথিবীর সব ন্যাশনাল ক্যারিয়ার হলো ডিসাইডিং ফ্যাক্টর। আজকে সেই বিমান মাত্র 7% ক্যারেজকে ক্যারি করে। তার 7%-এর জন্য সে সমস্ত দেখা গেল যে 93% রেমিটেন্স নিয়ে যাচ্ছে ফরেন ক্যারিয়ার। সেখানে তারা যে 8,000 টাকার 10,000 টাকার ফেয়ারকে তারা 40,000 টাকা নিয়ে যাচ্ছে। এই যে ফরেন কারেন্সি চলে যাচ্ছে, যদি বাইরের আজকে মেম্বাররা টাকা দিয়ে ভিসা কিনে, এটা ঠিক, এটার আমি পক্ষে না। কিন্তু আজকে যে আরএন ফেয়ারের জায়গায় যে নর্মাল পাবলিশ ফেয়ারের আজকে আমার প্যাসেঞ্জারকে পাঠাতে হয়, তার জন্য মন্ত্রণালয় কি কি কন্ট্রিবিউশন করছে প্রতি? আজকে যে লেবারটা বিদেশ যাচ্ছে, সে বিদেশে যাওয়ার আগে, চাকরি করার আগে তাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে গভর্নমেন্টকে। কি কারণে, কিসের জন্য? আজকে মানুষ অনেক ডিফল্টাররা ব্যাংক থেকে টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে মেরে যাচ্ছে, তাদের কেউ কিছু বলতেছে না, তারা টাকা দিচ্ছে না। অথচ আমার গ্রামের কৃষক, সে একবারই ঢাকা শহরে এসে একবার বিদেশ যায়, তাকে সে ঢাকা শহরও চিনে না, অথচ আপনাকে তার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়। এটা তো পৃথিবীর কোনো দেশে নাই। আপনি দেখেন, যত ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, থাইল্যান্ড বলেন, ইন্দোনেশিয়া বলেন, ফিলিপাইন বলেন, কোন দেশে আছে কিনা অ্যাডভান্স ট্যাক্সের প্রভিশন? কি কারণে আপনি অ্যাডভান্স ট্যাক্সটা নিচ্ছেন? এগুলো নিয়ে বহু যুদ্ধ করেছি। আপনারা সুন্দর সুন্দর কথা বলেন, আপনারা আমাদের পক্ষে থাকেন, আপনারা অনেক ফ্রেন্ডলি, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না, কথাই হচ্ছে। কথা আর কাজ, কথা আর অ্যাকশন কিন্তু এক কথা নয়, এটা অনেক ডিফারেন্স। আমরা অনেক সুন্দর কথা শুনেছি জীবনে, কিন্তু সুন্দর কাজ আমরা খুব কম মানুষের মধ্যে দেখেছি। নূর আলী যা করে দিয়ে আসছে, আমি নিজের কথা নিজে বলি না, এটা এখন পর্যন্ত কেউ করে না। ডক্টর তাসলিম যদি থাকে, আপনি যে বিল্ডিং এ বসেন, সেই বিল্ডিং এর ভ্যালু এখন 750 কোটি টাকা। আমি মাত্র 98 কোটি টাকা এই প্রজেক্টটা আপনাকে দিয়েছি। যখন আমি আপনাকে দেই, আপনি তখন ছিলেন না, তখন এই বিল্ডিং এর দাম ভ্যালু ছিল 562 কোটি টাকা। 562 কোটি টাকার বিল্ডিং আমি 98 করোড় টাকায় দিয়েছি। মাত্র তখন 15,000 টাকা করে আমি সেল করেছিলাম। আমি তখন দিয়েছি 2497 টাকা পার স্কোয়ার ফিট। মান্নান ভাই তখন মন্ত্রী চিটাগাংয়ের, তখন সচিব ছিলেন আমাদের, উনি মারা গেছেন, উনি আমাকে বলে এই বিল্ডিং নেবে। আমি তো দেবই না এই বিল্ডিং। তখন আমাকে বলা হলো যে না, আপনি বাইরের প্রেসিডেন্ট, আপনি এই বিল্ডিং দেন। আচ্ছা, শেষ পর্যন্ত আমি রাজি হলাম। কততে দিতে হবে? যে কস্ট প্রাইসে দিতে হবে। আমি বললাম এটা কেমন কথা, কস্ট প্রাইসে দিতে হবে? বলে যে না, কস্ট প্রাইসে দিবেন, না হলে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দেবো যে বাইরের প্রেসিডেন্ট আমাদের কাছ থেকে লাভ নিতে চায়। আপনি কস্ট প্রাইসে দেন, আপনার নাম স্বর্ণ অক্ষরে লাগে। 2497 টাকা পার স্কোয়ার ফিট কস্টিং আমার ইঞ্জিনিয়াররা বের করলো মান্নান ভাইয়ের সামনে, সচিব মহোদয়ের সামনে। বিশ্বাস করেন, এগ্রিমেন্ট সই হয়ে গেল। আমি 2497 টাকা করে দিয়ে দিলাম। তখন 15,000 টাকা করে আমি সেল করছিলাম। সেই টাকা পয়সা ফেরত দিয়ে বিএমই থেকে দিয়ে দিলাম। আজকে সেই বিল্ডিং এর দাম 750 কোটি টাকা। আপনারা কোনোদিন জীবনে কোনো মিটিং এ বলেন না যে 750 কোটি টাকার জিনিস নূর আলী সাহেব মাত্র 98 কোটি টাকায় দিয়ে দিচ্ছে। কেউ বলছে? কোনোদিন বলে নাই। আজকে বাইরার লাইফ ইন্স্যুরেন্স যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিতে চেয়েছিল, আমি সেখানে বাইরাকে দিয়েছি। আমি নিজে না নিয়ে আমি বাইরাকে দিয়েছি। সুতরাং এই ধরনের বহু কন্ট্রিবিউশন আছে ছোটখাটো, যেটা ডক্টর তাসলিম হয়তো জানে না। আর আরো কন্ট্রিবিউশন করা যেত, আরো করা যায়, কিন্তু বাইরের মধ্যে কিছু সদস্য আছে এই যে নোংরা কথাবার্তা বলে এবং এই যে গ্রুপিং করে, যা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা সেটা লেখে। সত্য কথা বলতে এই সমস্ত কারণে মানে মনও চায় না যে ওইদিকে এখন আর ফিরে তাকাই। কারণ ম্যান পাওয়ার বিজনেস করে আজকে আমি এই জায়গায় আসছি, যে কারণে আমি ভুলতে পারি না। তারপরে মনে হয় যে এখন আর দরকারটা কি, মাঝে মধ্যে মনে হয়
যে তবু যখন বাড়ার সদস্যরা ডাকে তখন ঘরে বসে থাকতে পারিনি। আমি বললাম যে আমি মুক্তিযুদ্ধ করেছি, তারপর আমাকে রাজাকার বলে অনেকে। তারপরে আমি মুক্তিযুদ্ধ করেছি, আর্মিরা চোখ বেঁধে 375 বার কালো কালো কাপড় দিয়ে আমাকে চোখ বেঁধে রেখেছে। সুতরাং তারপরেও তো আমি সান অফ দ্য সয়েল, এই মাটির জন্যই আমার টান, আমার সবকিছু এখানেই। সুতরাং কিছু তো করতেই হবে, এই সেক্টরের জন্য করতে হবে এবং দেশের জন্য করতে হবে। এখন তো আমাদের দেওয়ার পালা আর নেওয়ার পালা নেই। তা আমি বলবো সালেহীন ভাইকে, যেরকম এই যে দেখেন সিঙ্গাপুরে, বিশ্বাস করেন এই হেলথ সেক্টর বলেন, সার্ভিস সেক্টর বলেন, ম্যান পাওয়ার সেক্টর বলেন, কনস্ট্রাকশন সেক্টর বলেন, গভর্নমেন্ট সেখানে $3 বিলিয়ন অলরেডি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে বিভিন্ন সেক্টরের মাধ্যমে, যে এই ম্যান পাওয়ার সেক্টরকে তারা দিয়েছে। এই যে হোটেল, যে গভর্নমেন্ট কি করেছে, যে হোটেলের মালিকরা যাতে শেষ না হয়ে যায়, সেখানে 12,000 রুমের সমস্ত হোটেলগুলো তারা 1 বছরের জন্য অ্যাডভান্স পেমেন্ট দিয়ে মালিকদেরকে কাছ থেকে হোটেলগুলো নিয়ে গেছে। হোটেলগুলো খালি আছে, কোনো থাকার লোক নাই, কিন্তু গভর্নমেন্ট 1 বছরের জন্য পয়সা দিয়ে দিচ্ছে। যে কিভাবে বিজনেসম্যানদেরকে প্যাট্রোনাইজ করে। আমার কথা হলো যে আজকে বিএমইটিতে শত শত হাজার কোটি টাকা আমরা জমা দিয়েছি। বিএমইটি আমাদের জন্য কি করেছে, মন্ত্রণালয় কি করেছে? আজকে এই যে এত হাহাকার, মানে আজকে আমি মনে করি যে এই ওয়েলফেয়ার ফান্ড থেকে আমাদের পেছনে ইনভেস্ট করা দরকার। বিশেষ করে আমাদের দরকার নাই, যারা বেতন দিতে পারছে না, যাদের অফিস চালাতে পারতেছে না, তাদের এখান থেকে ওয়েলফেয়ার ফান্ড থেকে আপনি কয়েকশো কোটি টাকা দিয়ে দেন না কেন? তাদের বেতন দেন না কেন? তাদের স্যালারি দিচ্ছেন না কেন? আজকে এটাও হবে আপনার জন্য ইনভেস্টমেন্ট, আপনি পরবর্তী সময় আবার নিয়ে নিতে পারবেন। তো এরা যখন বিজনেস করার জন্য তৈরি হবে, আমি মনে করি যে এরা তো আপনাকে আবার 3 গুণ 4 গুণ রিটার্ন দিবে। তা আপনি যদি ইনভেস্ট না করেন, শুধু রিটার্নই চান, খালি একটা কথা আছে না, আমার নাম আনিস, খালি আনিস আনিস, সেরকম হলে তো হবে না। আমাদের অ্যাটিটিউড তো চেঞ্জ করতে হবে, আমাদের মাইন্ড চেঞ্জ করতে হবে, আমাদের গিভ অ্যান্ড টেকের মধ্যে যেতে হবে। আজকে গভর্নমেন্ট যখন দেখে যে আপনার কাছে 1000 কোটি টাকা আছে, গভর্নমেন্ট তো নিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট নিয়ে কোথায় এই টাকাটা কাজে লাগাচ্ছে? আজকে এটার কমিটমেন্টটা কি? এটার কমিটমেন্ট হলো যে যারা বিদেশ যাচ্ছে তাদের ওয়েলবিং এর জন্য আপনি কিছু করবেন। যেটা কথা ছিল, আমি 8 বিঘা জায়গা কিনে দিয়ে আসছি বারার ইয়েতে, গুলশানের নর্থে। সেই জায়গাটা এখনো ডেভেলপমেন্ট হচ্ছে না। যা আমি যা দিয়ে আসছি, এই আপনার বিল্ডিং দিয়ে আসছি, আমি 8 বিঘা জায়গা দিয়ে আসছি। তো বারার পক্ষ থেকে আমার প্রেসিডেন্সিতে তখন এই কাজগুলো হয়েছে। এরপরে 20 বছর 21 বছর চলে গেল, আপনি হাজার হাজার কোটি টাকা ইনকাম করছেন, আপনার কোন একটা কাজ হয়েছে বিএমইটির? আমাকে দেখান তো। সুতরাং যা করে ট্রেনিং সেন্টার, সেটাও একটা আশ্চর্যজনক ঘটনা। যখন আপনারা হয়তো জানেন না যে বিএনপি যখন ক্ষমতায়, তখন বি চৌধুরী সাহেব হলেন এডুকেশন মিনিস্টার, আপনাদের মনে আছে কিনা? তখন আমি বায়রার ভাইস প্রেসিডেন্ট। দেখা গেল যে বায়রার ওয়েলফেয়ার ফান্ড থেকে সমস্ত টাকা সে নিয়ে প্রতিটা স্কুলে সে ডিস্ট্রিবিউট করতেছে এবং করে ফেলছে। তারপরে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো 96-এ, আসার পরে আমি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম। দেখা করার পরে আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপা, যে শিক্ষা মন্ত্রণালয়ে এত টাকা, সেখানে কেন বায়রার সদস্যদের টাকা দেওয়া হচ্ছে, যে লেবাররা বিদেশ যাচ্ছে তাদের ওয়েলবিং এর জন্য, সেই টাকা কেন এডুকেশন মিনিস্ট্রি নিয়ে যাচ্ছে বিভিন্ন স্কুলে? তাই নাকি? আমি তো জানি না। আমি বললাম দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা স্কুলকে 4 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশের সমস্ত স্কুলকে 4 লক্ষ করে টাকা দিচ্ছে এই বিএমইটির টাকা। তখন আমি বলার পরে এটা স্টপ হইলো। স্টপ করানোর পরে তখন বললো যে তাহলে কি করা যায়, আমাকে জিজ্ঞেস করলেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি বললাম আপনি প্রথম 64টা ডিস্ট্রিক্টে 64টা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আপনি উদ্যোগ নেন। তখন আমি প্রেসিডেন্ট, কারণ আমি 88-এ প্রথম বাংলাদেশে আমি ভোকেশনাল ট্রেনিং সেন্টার তৈরি করি দায়ু কোম্পানির সাথে মিলে। সেই আদলে আমি বললাম যে আমাদের সেমি স্কিল এবং স্কিল লোকের চাহিদা বিদেশে অনেক বেশি, সুতরাং আপনি ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করেন। তখন আওয়ামী লীগের 2000 সাল, এই 2000 সালে তখন 16টা ট্রেনিং সেন্টার তারা করতে পারলো। 64টা ট্রেনিং সেন্টারের অনুমোদন দিল, কিন্তু 16টা এক্সিকিউশন করলো। সেটাও কিন্তু আমারই প্রস্তাব।
আমার প্রস্তাবে সেই শিক্ষা মন্ত্রণালয়ে টাকা দেওয়া বন্ধ হলো এবং ট্রেনিং সেন্টারে শুরু হলো। তা আমি এখন বলবো যে এই যে শত শত কোটি টাকা বিএমইডিতে আছে, এটা আপনি প্রমোশন ইয়ের জন্য, মার্কেটিং এর জন্য আপনি ব্যবহার করেন বাইরাকে সাথে নিয়ে। কারণ আজকে ইউরোপের সমস্ত মার্কেটে নেগেটিভ অবস্থা চলে গেছে হিউম্যান রিসোর্সে। আপনার আমেরিকা, নর্থ আমেরিকাতে নেগেটিভ অবস্থা চলে গেছে হিউম্যান রিসোর্সে, কানাডা থেকে শুরু করে সব জায়গায়। আপনি এগুলো এক্সপ্লোর করতে হবে। যেমন রাশিয়া, আপনার চায়না একটা বিরাট বাজার, চায়নাও অনেক লোক নেবে, প্রায় 5 লক্ষের উপরে লোক নেবে, আমার কাছে সংবাদ আছে। সেখানে আপনি আমাদের যে এমবেসি আছে সে তাদের মাধ্যমে এবং বাইরাকে পাঠিয়ে, আপনার মন্ত্রণালয়ের লোক পাঠিয়ে সেখানে একটু একটা রিসার্চ টিম করে সেখানে গিয়ে কিভাবে কি করা যায় প্রপার মানে গাইডেন্স দিয়ে একটা টিম তৈরি করে তাদেরকে মুভ করান এবং কিছু সিস্টেম ডেভেলপ করেন। এই সিস্টেম ডেভেলপ করলে আমি মনে করি এই সিস্টেমটা যদি সমস্ত অ্যাম্বাসাডারকে দেওয়া হয়, সমস্ত লেবার উইংকে দেওয়া হয়, তারাও মার্কেটিং এর সাহায্য করতে পারে। সেই কাজগুলো এখন থেকে প্রস্তুতি নিতে হবে যখন কোভিড-19 শেষ হবে, যাতে সকলে আমাদের এই সমস্ত কাজগুলো আমাদের করা দরকার আমি মনে করি। আর ইমিডিয়েট যে জিনিসটা করা দরকার সেটা আসলে প্রণোদনা গভর্নমেন্ট যেটা দিয়েছে সেটা হলো লোন। কিন্তু আমি মনে করি যে বিএমএটি যদি এই লোনটা দেয়, গভর্নমেন্ট দিতে পারবে কিনা আমি জানি না, গভর্নমেন্ট প্রণোদনা দিলেও সেটা আবার একটা সিস্টেম আছে, সেখানে ওই ব্যাংকগুলোর কাছে যাবে, ব্যাংক আবার সেখানে মর্টগেজ নিবে, মর্টগেজ নিলে ব্যাংকের পুরো সিস্টেম গুলা ফলো করতে হবে, সেটা লেন্দি হবে এবং সদস্যরা পাবে কিনা জানি না, সেখানে কোয়ালিফাই করার একটা ব্যাপার আছে। বেটার হবে বিএমইটি আমাদেরকে চিনে জানে, মন্ত্রণালয় আমাদেরকে চিনে জানে, সেখানে আমাদেরই ডিপোজিট করা টাকা আছে ফর ওয়েলবিং, সেই টাকা থেকে আমরা লোন নিতে পারি, সেই টাকা থেকে লোন দেওয়া যেতে পারে এবং তাতে আমরা আমাদের নেক্সট প্রস্তুতি নিতে পারি যে কিভাবে আমরা বিজনেসটা করতে পারি। সালেহীন ভাই, একটা কথা আমি বলবো আপনাকে, যে বড় মন নিয়ে বড় কাজ করতে হবে, ছোট মন নিয়ে বড় কাজ হবে না। আপনি যদি বড় কাজ করতে চান তাহলে মন বড় করতে হবে। যদি আপনি এই যে ট্রেডিশনাল যে কাজ চলে আসতেছে সেই ট্রেডিশনাল ওয়েতে যদি আপনি করেন, তাহলে আপনি কথা সুন্দর যতই বলেন, আপনি সহযোগিতা যেটুকু করবেন ওইটা লিমিটের বাইরে আপনি যেতে পারবেন না। কারণ আপনি যতই আন্তরিকতা দেখান, আপনার আন্তরিকতা আমরা মুগ্ধ, কিন্তু সেটা ভেরি লিমিটেড। আমরা উই ওয়ান্ট আনলিমিটেড হেল্প ফ্রম ইউ। আমরা চাই আপনি অনেক বড় মন করেন, যে সিঙ্গাপুর গভর্নমেন্ট করতেছে, আপনি পারেন। বাংলাদেশ গভর্নমেন্ট যদি সমস্ত সেক্টরে না পারে, আমাদের এই সেক্টর পারবে, কারণ আমরা সেখানে 17 বিলিয়ন 18 বিলিয়ন আমরা কন্ট্রিবিউশন করি। কেন পারবে না? আমাদের অনেক টাকা জমা আছে আপনাদের কাছে, এটা আপনাদের নামে জমা আছে এখন, কিন্তু আসল কিন্তু মালিক আমরা যারা বিজনেস করি তারাই কিন্তু এটা কন্ট্রিবিউট করেছি। সুতরাং আমাদের এই কন্ট্রিবিউশন কে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এখানে আরেকটা কথা আসছে যে লাইসেন্স ক্লাসিফিকেশন আমি মনে করি দরকার নাই। আপনি সেখানে ক্লাসিফিকেশন তো এমনি হয়ে যাচ্ছে। যেমন আপনি যদি সিআইপি দেন, সিআইপি দিলে তো এমনি ক্লাসিফিকেশন হচ্ছে, যারা সিআইপি পাচ্ছে তারা ফ্যাসিলিটিস বেশি পাচ্ছে, ক্লাসিফিকেশন আর এবিসিডি তো দরকার নাই তাদের জন্য। আপনি যে এখানে মোটিভেশন করেন, আজকে এখানে মিরাজ গাজী বলেছে যে মাত্র 400 লোক 1800 লাইসেন্সের মধ্যে 400 লাইসেন্স এখানে বিজনেস করে, আর বাকি 1400 লাইসেন্সের কোনো বিজনেস নাই। আপনি 400 করে না আরো কম 400 বিজনেস করে না, অন্যরা বিজনেস করে, এটা বলছে। আচ্ছা, না 400 অন্যরা বিজনেস করে না, 400ই মূলত বিজনেস করে। তোমার 1400 লোক বিজনেস করে না, তুমি খোঁজ নিয়ে দেখো। এখানে আমার মনে হয় সালিন ভাই একটা ডাটা দিতে পারে যে কতজন লাইসেন্স হোল্ডার বিজনেস করে এবং বছরে মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, সেটা ডাটা দিতে পারে। আপনি যারা ম্যাক্সিমাম বিজনেস করে আপনি একটা কোটা করে দেন যে যারা এই বিজনেস করবে, যাদের পারফরমেন্স এরকম, তারা এই সুযোগ পাবে। তাহলে তো ক্লাসিফিকেশন হয়ে গেল, এবিসিডি তো দরকার নাই। আপনি পারফরমেন্স ওয়াইজ তাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে দেন, তাহলেই হয়ে গেল। আমরা তো চাই না যে আমাকে এ গ্রেডে দেওয়া হোক, বা আমি চাই না যে সবচেয়ে বেশি বিজনেস করে তার এ গ্রেডে দেওয়া হোক, তাকে বেশি ফ্যাসিলিটিস দেওয়া হোক, কারণ সে বেশি ফ্যাসিলিটি, বেশি ইনকাম ট্যাক্স দেয়,
ওয়েলফেয়ার ফান্ডে সে বেশি টাকা দেয়, সে বেশি ফ্যাসিলিটিস পেতে পারে, এটা তার হি ডিজার্ভ ইট। তাকে না দেওয়াটাও একটা আমি মনে করি যে অন্যায়। আর লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আমি বলবো, লাইসেন্স যা দিয়েছেন সেগুলোকে নার্সিং করেন, মোটিভেশন করেন, এদেরকে তৈরি করেন, এদেরকে আরো যোগ্য করেন, এদেরকে এরা অনেকে লাইসেন্স করে ফেলে রাখছে, এইভাবে ফেলে রাখলে হবে না, তাদেরকে বিজনেসে আনতে হবে। এটারও দায়িত্ব আপনাদের, যে আপনি প্রতি মাসে মাসে 3 মাস পর পর প্রতি মাসে অথবা কোয়ার্টারলি অথবা আপনার হাফ ইয়ারলি অথবা ইয়ারলি আপনি একটা জব দিয়ে থাকেন যে তোমাকে লাইসেন্স দেওয়া হয়েছে এই কন্ডিশনের ভিত্তিতে, তুমি কি করেছ, জব দাও। আপনি সেই জব দিতে চান, তখন দেখবেন যে সে অটোমেটিক্যালি জব দিহিতার মধ্যে চলে আসবে এবং সে পারফর্ম করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি তাকে ফোকাস না করেন, তাকে যদি আপনি মনিটর না করেন, তাকে যদি আপনি নার্সিং না করেন, তাকে যদি আপনি মোটিভেশন না করেন, তাকে যদি আপনি ট্রেনিং না দেন, তাকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে তো সে বিজনেসে উৎসাহ ফিল করবে না। আমরা যারা 2-4 জন বেরিয়ে আসছি, আমরা যুদ্ধ করেছি, আমরা যুদ্ধ করে 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 এখানে আসছি। আমরা ছোটবেলায় ক্লাসে যে স্যার আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে, আমি তারপর মানে যত রাতই হোক, যত কষ্টই হোক, তারপর আগে শিখে তারপরের দিন ক্লাসে গিয়েছি। আপনি এভাবে উৎসাহিত করেন। আমার মনে হয় যে সমস্ত লাইসেন্স হোল্ডাররা ঝাঁপিয়ে পড়বে সারা পৃথিবীতে, শুধু খালি মালয়েশিয়া কেন, যেটা কিরণ বলেছে ঠিকই বলেছে, যে শুধু মালয়েশিয়া কেন। আজকে আপনারা কি জানেন যে আমাদের দেশে স্যামসাং, হোন্ডাই এবং চাইনিজ কোম্পানিরা তারা পাওয়ার প্ল্যান্ট করছে, তারা এমআরটি করছে, তারা এয়ারপোর্ট এক্সটেনশন করছে, তারা কোল বেস পাওয়ার প্ল্যান্ট করছে, তারা অনেক এই পদ্মা ব্রিজ করছে। এখানে কত লোকাল রিক্রুটমেন্ট হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোকাল রিক্রুটমেন্ট হচ্ছে। ইভেন আমার কোম্পানি থেকে তারা লোক নিয়ে যাচ্ছে। আমি সেখানে পার হেড 10,000 টাকা করে সার্ভিস চার্জ পাচ্ছি, হাজার হাজার। কোথায়, কারো কোনো খবর আছে? আমি তো মনে করি যে শুধু আজকে বিদেশে কেন, দেশেও তো ম্যান পাওয়ারের অনেক সুযোগ আছে, আমরা যদি তৈরি হই। আজকে যেমন আপনার এখানে কথা আসছে যে ট্রেনিং সেন্টারের কথা, যে ট্রেনিং সেন্টার আজকে বাইরের একটা ট্রেনিং সেন্টার মানে অনেক আগে মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, আজ পর্যন্ত শেষ হচ্ছে না, সেটাকে এক গ্রুপ শেষ করতে দিচ্ছে না। এই সমস্ত গ্রুপ, এই সমস্ত যারা বিরোধিতা করে তাদেরকে আইডেন্টিফাই করে আমি বলবো বাইরাকে পানিশমেন্ট দেওয়ার জন্য, তাদেরকে সুপারিশ করার জন্য, তাদের লাইসেন্স বাতিল করার জন্য। এরা কারা? যারা মানে আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা বলে, যারা বাইরের সাধারণ সদস্যদের স্বার্থের ট্রেনিং সেন্টারে বাধা দেয়, তাদের বিরুদ্ধে বাইরাকে আরো শক্ত হইতে হবে, আরো শক্তিশালী হইতে হবে। ওই যে উরু চিঠি দেয় মন্ত্রণালয়, যদি তাদের উরু চিঠি সত্য না মিথ্যা তার উপরে যদি অ্যাকশন নেয়, তাহলে বাইরা যদি চিঠি লেখে তার উপরে মন্ত্রণালয় কেন অ্যাকশন নিবে না? নিবে। এবং আমি বাইরের প্রেসিডেন্টকে বলবো, সেক্রেটারিকে বলবো, আপনাদের উচিত যে এই ধরনের যারা নেগেটিভ অ্যাটিটিউডের লোকজন এই বিজনেসে, মানে ডিস্টার্বিং এলিমেন্ট, এদেরকে আইডেন্টিফাই করে মন্ত্রণালয়কে তাদের বিরুদ্ধে লেখা উচিত, তাদেরকে কোড অফ কন্ডাক্টের মধ্যে আনা দরকার, তাদের পানিশমেন্ট হওয়া দরকার। এরা অনেক মানে সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। আজকে আমাদের মতো লোক আরো ঝাঁপিয়ে পড়তে পারতো এই সমস্ত মানে এই সমস্ত লোকজনের জন্য। অনেকেই ঝাঁপায় পড়ে না। আমি আমার অনেকের কথা আমি বলতে পারবো, ইভেন আমার নিজের কথাও বলতে পারবো। আরো আমাকে উৎসাহিত করে যদি আজকে 750 কোটি টাকার জিনিস 98 কোটি টাকায় মন্ত্রণালয় নিতে পারে, এরকম তো মাঝে মধ্যে দেওয়া যায়। সুতরাং এরকম দেওয়ার অনেক লোক আছে, কিন্তু উৎসাহিত করার তো লোক তো নাই, কাজে লাগানোর মতো লোক তো নাই, শুধু ডিসকারেজ করার মতো লোক আছে, সমালোচনা করার মতো লোক আছে। তো সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নুরুল ভাই একটু যদি আনমিউট করেন প্লিজ, প্লিজ। সুতরাং আমাদের এই সমস্ত নেগেটিভ ইয়ে থেকে আমাদের বেরিয়ে এসে পজিটিভ দিকে আমাদের যেতে হবে। একটা জিনিস সালেমান ভাই আপনি শুধু খেয়াল করবেন যে সমস্ত লাইসেন্সের মালিকরা লাইসেন্স দিয়েছেন, এ সমস্ত কিছু আপনার কাছে কিন্তু বন্দী। ইউ আর দ্য গভর্নমেন্ট, ইউ আর দ্য অথরিটি। সুতরাং
এই অথরিটির কাছে আমরা কিন্তু বন্দী। আমরা, সুতরাং আপনি পারেন যে এরা কোন দিকে যাবে, কোন দিকে চলবে, কোন পথে যাবে, কিভাবে বিজনেসকে ক্যারি করবে, বিজনেসকে কিভাবে রান করবে, সেটা করবে। এবং আমি মনে করি যে মন্ত্রণালয়ে আপনার মতো লোক আসছে, আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আমি খুবই খুশি। এবং আপনি আজকে এই ভার্চুয়াল মিটিং এ প্রধান বক্তা হিসেবে আসছেন বলি কিন্তু আমি আসছি, সত্য কথা বলতে, যে আপনাকে দুটি কথা আমার বলার, এই জন্য আমি আসছি। আমি মনে করি যে কিছু হলেও যদি আপনি পরিবর্তন করে দিয়ে যেতে পারেন তাহলে আমাদের সদস্যরা অনেক উপকৃত হবে। আমি অনেক কথা বললাম, অনেক সময় নিলাম। আমি যদি আমার কথা কোনো অন্যায় হয়ে থাকে তাহলে এটা নিজ গুণে সবাই ক্ষমা করে নেবেন। যে আমি এটা বললাম এই কারণে যে আসলে সত্যি আমাদের এখন দেওয়ার সময়, আমাদের এখন নেওয়ার সময় না। আপনি সালাইন ভাই আজকে আসেন এখানে, একদিন এই জায়গায় থাকবেন না, কিছু করে যান, যেটা অন্যান্য সেক্রেটারি যে আমাকে দিয়ে যেটা করাইলো, যেটা মান্নান ভাই মন্ত্রী আমাকে দিয়ে করাইছে, আমি জানি না এখন করাতে পারে না কেন। সেই সময়ের সচিব আমার 750 কোটি টাকার প্রপার্টি 98 কোটি টাকা নিয়েছে। আজকে গুলশানের মতো জায়গায় যেখানে মানে 7 লাখ টাকা করে 7 লাখ টাকা করে কাঠা আমি জায়গা কিনে দিলাম, সেই জায়গার দাম এখন আপনার 5 কোটি টাকা করে কাঠা হয়ে গেছে। 8 বিঘা জায়গা আমি কিনে দিচ্ছি যখন আমি বারার প্রেসিডেন্ট ছিলাম। কে জানে, বারার সদস্যরা জানে? আপনারা বলছেন একবার? বলেন নাই তো। মানুষের কন্ট্রিবিউশন বলতে হয়, বলতে হয়। আজকে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে গেছে, তার আহ্বানে আমরা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মুক্তিযুদ্ধে গিয়েছি। আজকে সেজন্য আজকে আমি নুরালি হয়েছি। যদি দেশ স্বাধীন না হতে পারতাম না। আজকে বঙ্গবন্ধুর কথা আমরা এত কেন বলি, তাকে এত কেন সালাম দিই, তাকে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান কেন বলি? তো এই সেক্টরে তো 2-1 জনের কিছু কন্ট্রিবিউশন আছে, তাদের কথা কেন বলেন না? কেন জানে না আমার সদস্যরা? জানা উচিত। এবং জানলে হবে কি যে আরো কেউ কেউ এগিয়ে আসবে এটা এইভাবে সাহায্য করার জন্য, এর জন্য সহযোগিতা করার জন্য। আমি মানে অনেক সময় নিয়ে ফেলছি, আমি আর সময় নেব না। আরো অনেক কিছু বলার ছিল, যে এই সিঙ্গাপুরের কিছু উদাহরণ আরো দেওয়ার ইচ্ছা ছিল। আজকে মনে করেন যে মার্কেট ওপেনিং এর কথা বলেন, কোরিয়ায় এই নূর আলী, মুশারফ ভাই আমরাই তো ওপেন করেছি। আজকে এই কোরিয়ার বিজনেসটা কে করতেছে? বয়সল করতেছে। আজকে মালয়েশিয়া 91-এ কে ওপেন করেছে? আমি, শাহাদত মামা সহ আমরাই তো 91-এ এই মার্কেটটা মালয়েশিয়া ওপেন করেছি। আজকে সেই মার্কেট বড় হয়েছে। তাহলে আমরা তো স্কাউটের ভূমিকা পালন করেছি। আজকে মনে করেন সিঙ্গাপুরও তো এই কিরণ, আমরা সেই 2000 সালে 99 সালে আমরা ওপেন করেছি। আজকে সেখানে দেশ উপকৃত হচ্ছে। সুতরাং আমরা কিন্তু স্কাউটের ভূমিকা পালন করছি, কিন্তু জানে না, অনেকেই জানে না। এখানে যে সামান্য কিছু আমরা অনেক বড় বড় কাজ করেছি, এখানে ছোট ছোট কিছু যদি করা যায়, আপনার 80% 90% করাই আছে। 10% 20% যদি আজকে সালাইন ভাই আপনি বিএমইটি বা বাইরাকে নিয়ে যদি করেন, তাহলে আমার মনে হয় যে 16 আনা করা হয়ে যাবে এবং বাইরার সদস্যরা সাফার করবে না। আমি মনে করি যে ইমিডিয়েট আপনার একটা অনুদান বিএমইটির ওয়েলফেয়ার ফান্ডকে আপনি গভর্নমেন্টের সাথে ফাইট করবেন, যে আমার কমিটমেন্ট আছে, আমি committed to the Baira members and all foreign migrant people, যে এই ফান্ড দিয়ে আমি কি করব, আমার এটা একটা কোড অফ কন্ডাক্ট আছে, আমার বক্তব্য শুনতেছি। গভর্নমেন্টকে এখান থেকে টাকা দিতে পারবো না। গভর্নমেন্ট অনেক টাকা নিয়ে গেছে আপনাদের কাছ থেকে, গভর্নমেন্ট এই টাকা নিতে পারে না। এই টাকা যদি প্রথম কেউ পাইতে পারে, নাম্বার 1 হইলো মাইগ্রেন্ট ওয়ার্কাররা, সেকেন্ড হইলো তাদেরকে যারা পাঠিয়েছে তারা, গভর্নমেন্ট না। ইভেন দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা বুঝাইলে তিনি বুঝবেন। সুতরাং সেই দায়িত্ব খুবই ভুল, মানে গভর্নমেন্ট কোনো টাকা নেয়নি। এটি আমার মনে হয় যে আপনি বলছেন সুন্দর কথা, ওইটা বলেন, কিন্তু মিস ইনফরমেশন না দেওয়াই ভালো। গভর্নমেন্ট এখান থেকে কোনো টাকা নেয়নি। একটু আপনি বলেন, আপনার বক্তব্য শেষ করেন, তারপরে আমি শুনছি যে গভর্নমেন্ট নাকি এখান থেকে বললাম যে অনেক মিস ইনফরমেশন আছে। হ্যাঁ, আপনার আবেগ ঘন বক্তৃতায় অনেক মিস ইনফরমেশন আছে।
আপনার অনেক অবদান আছে, সেগুলো আপনারা বলেন, আমি মনোযোগ দিয়ে শুনছি। কিন্তু মিস ইনফরমেশন, যেহেতু এখানে প্রায় 150 লোক আছেন, হয়তো মানে মিস ইনফরমেশন আরো সঞ্চালিত হোক এটা চাই না। আপনি একটু আপনার বক্তব্য জানেন যে শিক্ষা মন্ত্রণালয় যে এর আগে 4 লক্ষ করে টাকা নিয়ে গেছে সমস্ত স্কুলতে, সেটি অনেক আগের ঘটনা, সেটা অনেক আগের ঘটনা। আমার মনে হয় যে আমরা রিসেন্টলি ওয়েলফেয়ার এখন ফান্ড 1200 কোটি টাকা আছে এটার ফান্ডে, এবং সেটা খরচ করা হচ্ছে মাইগ্রেন্টসদের জন্য। যাই হোক, আমার মনে হয় যে ইনফরমেশনটা আমি কারেক্ট করে দিলাম, কারণ এটা তো পরে হয়তো মনে না নিয়ে থাকে তাহলে ভালো, যে সেটা তাহলে আমি উইথড্র করলাম, যে যদি না নিয়ে থাকে খুবই ভালো। কিন্তু এইটাকে আপনি ইনভেস্ট করেন, এই সেক্টরের যাদের কন্ট্রিবিউশন আছে তাদের ইনভেস্ট করেন, তাদের একটা ওয়েলবিং দরকার, তাদের ভালো থাকার একটা ব্যাপার আছে, এবং তাদের নেক্সট প্রিপারেশনের একটা ব্যাপার আছে মার্কেটিং এর জন্য, সেটা এটা একটা বিষয়। আর বাইরাকে সাথে নিয়ে আপনি একটা মার্কেটিং টিম তৈরি করেন, আর আইটি সেক্টরটাকে আপনি স্ট্রং করেন। এইগুলি আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা বায়রা। আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি এবং আপনাকে আমাদের উপদেষ্টা হিসেবে আরো দীর্ঘদিন আমরা কাছে পেতে চাই।